Game changer. খেয়ালই করি না তো। আরে পুরো সাহেব গেম চেঞ্জার হলে তো তোকে এখন সিপিএম ঢুকে নেবে, তাই রেখে দিয়ে তাহলে কাজ হবে আমাদের। শিউড়ি যেতে লাগবে কতক্ষণ লাগবে তাহলে? সিঁড়িতে মোটামুটি এখান থেকে ওই 15 কিলোমিটার মতো, তার মানে আধ ঘন্টা লাগবে। তাহলে একটা ভালোবাসা ওখান থেকে পেতে আরও ধর 15 মিনিট 20 মিনিট, হ্যাঁ 1 ঘন্টা। 1 ঘন্টা। এই 40 তারপর মিনিট ওখান থেকে মোটামুটি 40-45 মিনিট লাগবে শান্তিনিকেতন। শান্তিনিকেতন। তার মানে হচ্ছে ওই আপনার পৌঁছাইতে 2.5 ঘন্টা ধরুন। এখন 2.5 এখন ঘন্টা থেকে মানে 11টা বাজে 12টা 1টা 1:30টা 2টো। দুটো? উফ, ঠিক আছে। দুটো বেশ, ক্যামেরা চালু আছে, দেখে নিন। হ্যালো, আচ্ছা এই যে গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম হচ্ছে মকদমনগর। অ্যাকচুয়ালি মকদম শাহ যে দাতাবাবু ছিলেন তার নাম অনুসারে, আর এই যে মাজারটা পেছনে আমাদের মাজারটা আছে, এই মাজারটা তার নাম অনুসারে হয়। তিনি এটার প্রতিষ্ঠা করেছিলেন বা মাজারটা গড়ে তুলেছিলেন। তো এটা কত কত পুরনো? এটা নির্দিষ্ট কিছু সাল পাওয়া যায় না, তবে স্থানীয় মানুষদের কাছে যা শুনেছি তাতে 200-300 বছরের পুরনো অবশ্যই হবে। আপনি তো আমরা মাঝে মধ্যে যখন কথা বলছিলাম যে আপনার যে গ্রাম শাহনগর, তো সব এই এলাকায় তো দেখছি যে মুসলিম যে বসতি স্থাপন হয়েছে, এটা কয়েকশো বছরের পুরনো। 100 বছর পুরনো। তো আমাকে যদি একটু সংক্ষেপে বলেন যে গ্রামগুলো কোথায়, কিভাবে এসছেন, কোথা থেকে তাহলে এলেন? আমি আমার নিজের গ্রাম যেটা শাহনগর, সেটা সম্বন্ধে যদি বলি, সেখানে এক সময় বহু আগে আর কি, ওই উত্তরপ্রদেশের কোনো এক জনগোষ্ঠী শাহ বংশ এসে আমাদের গ্রামের ওখানে আস্তে আস্তে একটা মানে অস্থায়ী ঘাঁটি গড়ে। সেখানের পরিবেশ তাদেরকে ভালো লেগে যায়। সেটা মোটামুটি ওই 1700 শতকের বা 1600 লাস্টের কি 1700 প্রথম দিকের কথা। সেই টাইমটাতে ওই জনগোষ্ঠী আছে যারা মূলত এমনি এই লোকগান টোকগান এইসবের যেটা থাকে সেই হিসাবে এসেছিলেন। তো সেখান থেকে এসে ওরা ওখানে অস্থায়ীভাবে ঘাঁটি গাড়েন এবং পরিবেশটা খুব ভালো লেগে যায়। তখন মনে হয় তাদের হয়তো যে এখানে আমরা থেকে যাই, তারা আমাদের পূর্বপুরুষ ছিলেন। তো সেই হিসাবে থেকে যান এবং একটা ছোট গ্রাম গড়ে তোলেন। পরবর্তীকালে তাদের বংশবৃদ্ধিতে আর আর আশেপাশে আরও জনগোষ্ঠীর আশাতে গ্রামটার পরিধিটা বৃদ্ধি পায়। তা আমাদের গ্রামের মোটামুটি ওই 300-350 বছরের পুরনো বলতে পারি। না ঠিকই, ধরুন আমি এই শিউড়ি থেকে সাঁইথিয়া এর মাঝখানের যে জায়গাটা আমি যেটুকু দেখলাম, যে বেশ কিছু গ্রাম হচ্ছে মুসলিম অধ্যুষিত, আর তাদের ঘিরে যে সাধারণ ক্ষেত্রে হিন্দু গ্রাম যেটা বলা হয় সেগুলো হচ্ছে আদিবাসীদের গ্রাম আছে। তারপরে বাউরি, সুরি, তারপর বাগদি, এই যে একটা জনগোষ্ঠী, কারণ এরাও তো বহুদিন ধরে এই এলাকায় আছে। অবশ্যই আছে, তারা আদিবাসী অবশ্যই। এই জায়গাটা তো সাঁওতাল, হ্যাঁ, বীরভূম তো সাঁওতালদের গড়। বীরভূমটাই আমাদের সাঁওতালদেরই গড়, তারাই আদিবাসী এখানকার, ঠিক আছে। আর বাকিরা যারা আছে এখানে, যেমন হিন্দু মুসলিম গ্রামগুলো আছে, অনেক বেশিরভাগ গ্রাম মিলিত আছে, কিন্তু যেখানে হিন্দু বাস করছে, মুসলমানও বাস করছে, তারা সম্প্রীতির সঙ্গে বাস করছে। আর কিছু গ্রাম আছে যেগুলো হয় মুসলিম গ্রাম, নাহলে কিন্তু আমি দেখেছি, মানে আমি যতদূর ঘুরেছি, মুসলিম গ্রাম যত আছে তার মধ্যে কিন্তু হিন্দুদের বসতি আছে। বা আমাদের আদিবাসীদের বসতি কিন্তু একটা পাবেনি। হ্যাঁ, বাগদি, বাউরি, সুরি যে কথাগুলো বললেন, তাদের একটা করে কিন্তু পাড়া বা বসতি তাদের আছে, যে কোনো গ্রামে আপনি যান থাকবে। তারপর আপনি বলছেন যেমনি এই যে এখানকার যে স্থানীয় সংস্কৃতি যেটা, সেটা একটা নানান মিলনের মধ্যে দিয়ে একটা বছরের বছর মিলনের চলে আসছে এখানে। সেরকম আমাদের আপাতত এখনো পর্যন্ত আমাদের যতদূর বয়স হলো, আমরা বা বাবা কাকাদের মুখে যা শুনেছি, তাতে সেই ধরনের অপ্রীতিকর ঘটনা বা সম্প্রীতি হানি হবে এরকম কোনো জিনিস কিন্তু এখানে এখনো পর্যন্ত ঘটেনি। আমরা কিন্তু মিলেমিশেই থাকি সবাই। এই যে এলাকাটা, ধরুন আমি যেমন শিউড়িতে দেখছিলাম যে, বা অন্যান্য গ্রামের দিকেও দেখছি, যে গ্রাম আমাদের কল্পনায় থাকে তার চাইতে অনেক বর্ধিষ্ণু, অনেক
বড় হয়ে যাওয়া গ্রামগুলো আর কি, স্কুল আছে বা অন্যান্য কিছু আছে। তো এই অর্থনীতিটার মূল জায়গাটা কি, এই যে এই এলাকাগুলোতে? এইখানে আমাদের এই এলাকাটার মানে আমরা যদি মোহাম্মদ বাজার বেল্টের কথা বলি, এলাকাটার কথা বলি, তাহলে আমাদের এখানে প্রধান যে জীবিকাটা ছিল মানে 90 দশকের আগে যেটা ছিল সেটা কিন্তু মেনলি কৃষি ছিল। আর আমাদের যে ইন্ডাস্ট্রি বলতে দুটো ইন্ডাস্ট্রি, একটা যে সরকারিভাবে ছিল আমাদের সেক্রেটারি ওখানে ওই কর্পোরেশন নামে খড়ির কোম্পানি, আর একটা নিতাইপদ ঘোষ তারও বহুদিন আগে হয়তো স্বাধীনতার সময় এরকম খুলেছিলেন ওই ঘোষ কোম্পানি, খড়ি কোম্পানি, যেটা এখানে চায়না ক্লে নামে আমাদের অধিক পরিচিত, আর আমরা লোকাল বলি খড়ি কোম্পানি, ঠিক আছে। সেইখানে প্রায় আমাদের এই মোহাম্মদবাজার এলাকার প্রত্যেক গ্রাম থেকে প্রচুর শ্রমিক ওখানে কিন্তু কাজ করতো। ওই মোটামুটি 300-400 শ্রমিক কিন্তু ওখানে ওই জীবিকাটা একটা ছিল মানে কাজের হিসাবে। আর মেন ছিল এখানের কৃষি। এবার কৃষির পরে যখন 90 দশকে আমাদের এখানে পাহাড়ে যেটা পাঁচামি বেল্টে যখন পাথর শিল্প শুরু হয়, তখন কিন্তু আমাদের অর্থনীতিটা একটা মোড় ঘুরতে শুরু করে। এবং এখানে আমাদের যে কৃষির প্রধান, সে কৃষির উপরেও কিন্তু বাড়তি ইনকাম হিসাবে ওইখানে সব যায়। এবার তখন ক্যানেলটা হয়তো ছিল না, বা কোন ক্যানেল? আমাদের এতে ওই যে ময়ূরক্ষী নদী থেকে বাঁধটা দেওয়া হয়েছে, যেটা আমরা তিলপাড়া ব্যারেজ বলছি। তিলপাড়া ব্যারেজ থেকে বাঁধ দিয়ে ওই সেচের জন্য কিন্তু ক্যানেল করা হয়, যাতে চাষগুলো হয়। আগে চাষ কিন্তু একবার হতো, শুধুমাত্র বর্ষাকালে। তারপরে যখন ক্যানেলে জল দিতে শুরু করলো, সেটা দুবার অন্তত বছরে হতো। এবার তার পরবর্তীকালে আবার এখন শ্যালো সাবমার্শাল এসব বসে এখন 3বার মানে ফসল হয়। আগে বিভিন্ন ধরনের ফসল হতো, এখন বিশেষত ধানের উপরে বেশি জোর দেওয়া হয়। আর এটা হচ্ছে মূল মানে কৃষি হচ্ছে মূল। আর যখন পাথর শিল্প এলো, তখন সেই শিল্পকে কেন্দ্র করে আরও অনুসারী শিল্প এত গড়ে উঠলো, যেখানে ট্রাক এলো মালগুলো বহন করার জন্য, সেখানে ট্রাক ড্রাইভারের প্রয়োজন হলো। সেখানে ড্রাইভার গড়ে উঠলো, গাড়িগুলো ঠিক করা দরকার হলো, সেখানে গ্যারেজ গড়ে উঠলো, রাস্তায় খাবারের দরকার হলো, খাবারের দোকান গড়ে উঠলো। এরকমভাবে পুরো একটা শিল্পের মানে এরিয়ার আকার নিল এটা। আর মানুষের অর্থনীতিতে কিন্তু প্রচুর প্রভাব পড়েছে। এবং সেই কালে যদি আমরা দেখি, আমরা যদি মানে 90 দশকের দেখি মানুষের জীবনধারা আর এখনকার জীবনধারা কিন্তু অনেক তফাৎ। আপনি আমাদের ওখানটা ঘুরে এলেন, দেখলেন চারিদিকে শুধু পাকা বাড়ি, মাটির বাড়ি কিন্তু দেখতে পেলাম না। আদিবাসী গ্রামগুলো তো উঁচু উঁচু, উঁচু সব কিন্তু আমাদের পাথর শিল্পেরই বা সেই মানে এটা কৃতিত্ব। এবার পাথর শিল্পে যদি কোনো রকম একটু গন্ডগোল হয়, তাহলে কিন্তু অর্থনীতি ধসে পড়বে। আচ্ছা, এদিকে নদী কটা? মানে আমি যে পথ দিয়ে এলাম, আমরা যে পথ দিয়ে এলাম তাতে আমরা দুটো নদী পেরিয়েছি, একটা দ্বারকা, একটা কুলিয়া নদী, এটা পেরিয়েছি। তো এটাই আমাদের এই এরিয়ার মেন নদী, দুটো নদী। আর আমাদের ময়ূরক্ষী আছে, সিউড়ির দিকে আসছে, ওটা সাইতে হয়ে বয়ে গেছে। আচ্ছা, একটি যেমন মনে হচ্ছে, ধরুন আপনি যেমন কথা বলছিলেন এই এলাকার, এই যে আমরা যেখানে দাঁড়িয়েও আছি, ধরুন এটা তো একটা বিরাট ঐতিহ্যশালী একটা মাজার এবং কয়েকশো বছরের পুরনো। হ্যাঁ, পাথরচুপি এখানে ফকিরদের একটা বিখ্যাত মেলা হয় আর কি। হ্যাঁ, তো এই যে ধরুন আমরা আজকাল এই যে আর একটা অর্থনীতির ক্ষেত্রে আমরা তো এটাকে কোনোভাবে ট্যুরিজমের দিকেও এটা নিয়ে যেতে পারি নাকি? হ্যাঁ, অবশ্যই। ট্যুরিজম, দেখুন যেটা পাথর চাপড়ির কথা বললেন আপনি, পাথর চাপড়ি কিন্তু অলরেডি একটা ট্যুরিজমের জায়গা হয়ে উঠেছে। আমি যদি আমার কথা বলি, আমি মোটামুটি 20 বছর আগের যদি কথা বলি, একরকম দেখেছি। আর এখন গেলে সেই জায়গাটাকে চিনতে পারছি না, মানে এত সব থাকার জায়গা হয়েছে। তখন থাকার জায়গা ছিল না, একটা মাঝার ছিল, ছোটো মাঝার ছিল, চারিদিকে এমনি হয়তো সেই সিডনি দেয় এইসব দোকানগুলো বসছিল। এখন এখন পুরো চেঞ্জ, মানে চিনতে পারবেন না। বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা থেকে ওখানে লোক আসে। আচ্ছা, আরেকটা জিনিস আমি শুনছিলাম, এটা আমার এখনও সেভাবে দেখার সুযোগ হয়নি, যে এই আপনার ধরুন বিভিন্ন জায়গায় সিউড়ি বলুন কি মোহাম্মদ বাজারি বলুন বা অন্যান্য যে গ্রাম এলাকা বা একটু শহর এলাকা, আধা শহর যেগুলো হয়েছে, সেই সব জায়গায় যে ক্লাবগুলো গত কয়েক বছরে বোধহয় মন্দির হয়ে গেছে, এটা কি সত্যি? হ্যাঁ, দেখুন আমরা যখন স্কুলে পড়ি তখন আমরা দেখেছি আমাদের বিভিন্ন জায়গার ক্লাব ছিল। হ্যাঁ, ক্লাবগুলো আমরা নিজের চোখে দেখেছি। এবার হঠাৎ করে এখন ওই 4-5 বছরের মধ্যে দেখছি সেগুলোর একতলা যে ক্লাবগুলো ছিল, পাকা ক্লাবগুলো ছিল, তার উপরে দেখছি এখন সব মন্দির আছে।
হ্যাঁ, হয়তো প্রতি বছর বছর দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, সেগুলোর প্যান্ডেল করতে হয়, সরকার থেকে কিছু হয়তো অনুদান পেয়েছে, তো সেগুলো বছর বছর যে টাকাটা খরচে সেটা না করে তারা হয়তো ভেবেছে যে আমরা একদম স্থায়ী মন্দির নির্মাণ করে নেব, এরকম কিন্তু হয়েছে। কিন্তু সেই ক্লাবগুলোতে তো সদস্যদের মধ্যে তো অন্যান্য ধর্মের লোকজনও আছে, হ্যাঁ, তো আছে। তো তাদের কোনো আপত্তি বা কোনো অসুবিধে হচ্ছে না? এবার ধরুন সেটা তো তাদের মানে যারা মেম্বার আছে তাদের ভেতরকার কথা, এবার সেটা আমরা যেটা বলতে পারি হয়তো সম্প্রীতির বন্ধনে হয়েছে, অথবা সেটা হয়তো অন্য কারণও থাকতে পারে যে মেম্বার হয়তো চেঞ্জ হয়েছে বা তাদের কেয়ার নেওয়া হয়নি, এরকমও হয়ে থাকতে পারে, সেটা বলা মুশকিল। বলা মুশকিল। চলো, আচ্ছা, হ্যাঁ, আপাতত হলো, তুমি তো আছো, তোমার ধরবো। চলো চলো, আমার বাসে তুলে দাও, যেতে যেতে এমনি তুমি বলছো 2টো বেজে যাবে।